দেশে বেকার বেড়ে 26,60,000, আরও বাড়বে দাবি অর্থনীতিবিদদের। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া। অভিনন্দন ভোরে পাতা প্রাইম নিউজে। সাথে আছি তাসনু বয়সী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন 26,60,000। আগের বছরে একই সময় দেশের বেকার জনগোষ্ঠী ছিল 24,90,000। পাশাপাশি বেকারত্বের হার বেড়ে হয়েছে 4.49%। গত বছর একই সময়ে তা ছিল 4.07%। গত বছরের একই সময়ের চেয়ে বেকার বেড়েছে 1,70,000। গত রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএস প্রথমবারের মতো এবার শ্রমশক্তি জরিপে 19তম ICLS অনুযায়ী বেকারত্বের হার প্রকাশ করেছে। বিশ্বের বেশিরভাগ দেশই এখন এ পদ্ধতি ব্যবহার করে থাকে। দেশে সেপ্টেম্বরের শেষে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী দাঁড়িয়েছে 6,75,10,000-এ। এই হিসাব এক বছরের তুলনায় 35 লাখ কম। অর্থনীতিবিদরা বলছেন, গত এক বছরে দেশে তেমন কোনো বিনিয়োগ হয়নি। সরকারি বেসরকারি সব বিনিয়োগই কমেছে। তাছাড়া গত জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে বিনিয়োগে, যার ফলে অনেক মানুষ কাজ হারিয়েছে। বেকারত্বের হারও বেড়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন যাত্রার প্রস্তুতি শেষ হওয়ার পর রবিবার রাত 9টায় গুলশানে তার বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতেই যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে তার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরে বিশেষ প্লেন পাঠিয়েছেন। এই প্লেনে সর্বাধুনিক চিকিৎসার সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা 79 বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন। লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পর বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপিংস ইউনিভার্সিটি হসপিটালের মাল্টিডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা নেবেন। ইতিমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্টগুলো সেখানে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বাংলাদেশে এখনও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির ক্ষতিকর প্রভাবে মোকাবিলা করার চেষ্টা করছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বাস্তবায়িত বিদেশে বিনিয়োগ বিঘ্নকারী ও অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী ত্রুটিপূর্ণ নীতি কৌশলের খেসারত দিচ্ছে দেশবাসী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। উপদেষ্টা বলেন, অতীতের এই নীতিগত ত্রুটির কারণে সৌদি আরবের আরামকো ও দক্ষিণ কোরিয়ার সমসাংহ সহ বহু বিদেশি বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। এগুলোকে এখনই সংশোধন করা প্রয়োজন। অনিয়ম দুর্নীতির কারণে বহুল আলোচিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে 3 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে 6 ব্যাংকের এমডিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অনিয়ম দুর্নীতির কারণে বহুল আলোচিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো শুরু হয়েছে। প্রাথমিকভাবে 3 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে 6 ব্যাংকের এমডিকে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। মূলত ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক পরিস্থিতি নিরূপণে ফরেনসিক অডিট চালানোর জন্যই এমডিদের ছুটিতে পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র মতে চলতি সপ্তাহ থেকেই এই 6টি ব্যাংকের এসএস কোয়ালিটি রিভিউর জন্য ফরেনসিক অডিট শুরু হবে। এজন্য বিশ্বখ্যাত দুটি প্রতিষ্ঠান কেপিএমজি, আর্নস্ট অ্যান্ড ইয়াংকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠান 3টি করে ব্যাংকে নিরীক্ষা চালাবে। আগামী 3 মাসের মধ্যেই এই নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হবে। বিশেষ এই নিরীক্ষা পরিচালনায় অর্থায়ন করবে এডিবি। 6টি ব্যাংকের নিরীক্ষা শেষ হলে বাকি ব্যাংকগুলোর নিরীক্ষা শুরু হবে। তখন ওই ব্যাংকগুলোর এমডিদেরও ছুটিতে পাঠানো হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, 6টি ব্যাংকের এমডি 3 মাসের ছুটিতে থাকবেন। এটা ওই ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের এসএস কোয়ালিটি রিভিউর আওতায় আনার উদ্যোগ নিয়েছে। নিরীক্ষায় যাতে কোনো রকমের অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখার জন্যই তাদের সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। হুসনে আরা শিখা বলেন, নিরীক্ষায় যদি অন্যায়ের সঙ্গে এমডিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া না যায়, তাহলে তারা আবার চাকরিতে এসে যোগদান করতে পারবেন। যদি কোনো কিছু পাওয়া যায় তখন অন্যরকম চিন্তা করতে হবে। এটা আন্তর্জাতিক রীতি মেনেই করা হয়েছে। ভোরের পাতা নিউজ ডেস্ক। গেল ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে 12.92% নেমে এসেছে। আগের মাস নভেম্বরে যা ছিল 13.8%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও গত বছরের শেষ মাসে কমে 10.89% নেমে এসেছে। আগের মাস নভেম্বরের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 11.38%। গত জুলাইয়ের পর থেকে অক্টোবরের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এ সময় মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটে, ফলে 14.10% পৌঁছায় মূল্যস্ফীতি। এদিকে ডিসেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.26%। আগের মাসে এটি ছিল 9.39%। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের অন্যতম প্রতিষ্ঠাতা বলে দাবি করেছেন ভারতের সাংবাদিক পালকি শর্মা। নাসিমুল গনিকে নিয়ে ভারতীয় সাংবাদিক মিথ্যাচার করেছেন জানিয়ে এর প্রতিবাদ করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং ফ্যাক্টস। সিএ প্রেস উইং ফ্যাক্টস নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে পালকি শর্মার দাবিটি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে। রোববার সন্ধ্যায় ফার্স্ট পোস্ট নামের একটি ইউটিউব চ্যানেল ও বিডি ডাইজেস্ট নামের একটি সংবাদ পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে পালকি শর্মা দাবি করেন জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের অন্যতম প্রতিষ্ঠাতা। তাতে প্রমাণ হিসেবে 2008 সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদনটির শিরোনাম ছিল হিজবুত তাহরির লিডার্স হেল্ড ওভার মিলিটেন্সি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচনের জন্য সংগঠনটির গঠনতন্ত্র সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ছাত্র সংগঠনগুলো। ডাকসু সভাপতি পদে উপাচার্যের একছত্র ক্ষমতা বাতিল সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে। তবে ছাত্র সংগঠন নির্বাচন কখন হবে তা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি তারা। অতি দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেছে ছাত্র সংগঠনগুলো। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে এরই মধ্যে 7 সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 1 জানুয়ারি এই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। সেখানে গঠনতন্ত্র সংস্কারে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংস্কারের প্রভাব প্রেরণের জন্য 2 জানুয়ারি 22টি সংগঠনের কাছে চিঠি দেওয়া হয়। আগামী 8 জানুয়ারি পর্যন্ত এই মতামত গ্রহণ প্রক্রিয়া চলবে। গঠনতন্ত্র সংস্কার সহ ডাকসুর পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ অতি দ্রুত ঘোষণার দাবিও করেন তারা। ঘন কুয়াশার কারণে 3 ঘন্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল 9:25 ফেরি চলাচল শুরু হয়। এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল 6:10 দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা কাজিরহাট নৌপথে সকাল 6:10 থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে গেলে 9:25 থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে ক্রমশই কমেছে রাতের তাপমাত্রা। সূর্যের দেখা মিললেও বইছে হিম বাতাস। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে। ঘন কুয়াশা না থাকলেও রাতে বেড়েছে শীতের প্রকোপ। সোমবার সকাল 6টায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে রোববার এ জেলায় দেশের তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জানান, বর্তমানে আবারও হিমালয়ের সামনে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বৃহৎ আকারের জলীয় বাষ্পের বলয় বিরাজ করছে, যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,৮০০ ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,৮০০ ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,৮০৫ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৮ জন নিহত এবং আরও ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। চীন জাপানের পর মালয়েশিয়ায় বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। জনসাধারণকে মাস্ক ব্যবহার এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে তথ্য দিয়েছে। এদিকে নতুন ভাইরাসের সংক্রমণে চীন ও জাপানের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসির তথ্যানুসারে HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে, তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা দিচ্ছে। এবার বিনোদনের সংবাদ। মোশাররফ করিম তার অভিনীত ক্যারিয়ারে যে কত ধরনের চরিত্রে অভিনয় করেছেন তা হয়তো তিনি নিজেও জানেন না। এবার এই অভিনেতাকে ভিন্নভাবে দেখা যাবে বড় পর্দায়। অনুদানের চক্কর ৩০২ সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি। থ্রিলার রহস্যের গল্পটি পরিচালনা করেছেন অভিনয়শিল্পী ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মোশাররফ করিম তার অভিনয় ক্যারিয়ারে যে কত ধরনের চরিত্রে অভিনয় করেছেন তা হয়তো তিনি নিজেও জানেন না। এবার এই অভিনেতাকে ভিন্নভাবে দেখা যাবে বড় পর্দায়। অনুদানের চক্কর ৩০২ সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি। থ্রিলার রহস্যের গল্পটি পরিচালনা করেছেন অভিনয় শিল্পী ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। শরাফ আহমেদ বলেন, আমার সিনেমার গল্পই শক্তি, যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার। ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে, তবে আমি আশাবাদী সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হওয়ায় দর্শক তা গ্রহণ করবেন। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। গত মাসে সরকারি অনুদানের সিনেমা চক্কর ৩০২ সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে। পরিচালক জানান, কোনো কাটছাট ছাড়াই সিনেমাটি ইউ ক্যাটাগরিতে সনদ পেয়েছে। এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন। সিনেমাটির সেন্সরের খবর ফেসবুক পোস্টে মোশাররফ করিম লিখেছেন, কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণে আরও একটি ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা। সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি। সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই।
পরিচালক জানান, সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে। মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরে এগিয়েছে। এর আগে মোশাররফ করিম মহানগর ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে দেখা যায়। এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। চিরবিদায় নিয়েছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতা। তার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের সবুজ অঙ্গন সহ তার ভক্ত অনুরাগীরা। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানানো নিয়ে শুরুতে অনেকের মনে প্রশ্ন থাকলেও বিষয়টি ইতোমধ্যে খোলসা করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, তাই ধর্মীয় রীতি অনুযায়ী তার জানাজা ও দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এবার খেলাধুলার সংবাদ। টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই। অতিরিক্ত সময়ের গোলে তারা হারিয়েছে গত মৌসুমের রানার্স আপ মোনাকোকে। ম্যাচটি 2022 সালে কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম 974-এ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে 92 মিনিটে একমাত্র গোলে পিএসজি জয়ের স্বাদ পায়। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে সহজেই গোল করেন ওসমান দেম্বেলে। এটি ছিল পিএসজির জন্য ফ্রেঞ্চ সুপার কাপের 13তম শিরোপা, আর শেষ 12 বছরে তাদের একটি 11তম শিরোপা। গত মৌসুমে লিগ রানার্স আপ মোনাকোকে হারিয়ে এই শিরোপা জিতেছিল পিএসজি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে বেকার বেড়ে 26,60,000, আরও বাড়বে দাবি অর্থনীতিবিদদের। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।